আজ আমরা ক্লাস 12 তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় জাতি গঠনের প্রতিবন্ধকতা সমূহ এর 3 নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন যে পার্টটা রয়েছে সেই পার্ট। ওকে, তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরু ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, তো আজকের ক্লাসে আমরা মূলত কি নিয়ে আলোচনা করব? প্রথমে দেখব আমরা ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তা কি, তারপরে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা দিয়েছিল, তারপরে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রেক্ষাপট অর্থাৎ আমরা বলতে পারি যে একটু ইতিহাস জানবো, তারপরে রাজ্য পুনর্গঠনের জন্য বিভিন্ন উদ্যোগ অর্থাৎ সরকার কি কি উদ্যোগ নিয়েছিল এবং সর্বশেষে 1956 খ্রিস্টাব্দের পরবর্তীকালে নতুন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সম্পর্কে জানবো। ওকে, তো চলো প্রথমে জানি ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তা। দেখো, আমরা তো জানবো যে কিভাবে হয়েছিল, কিন্তু দরকার কি ছিল? এই যে রাজ্য পুনর্গঠন করছি এর কি দরকার, সেই দরকার তো আমাদের জানতে হবে আগে। তো সেই দরকারটা একটু জেনে নিই। 1 নম্বরে আমরা বলতে পারি যে প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি। যদি আমরা ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করি তবে রাজ্যের সরকার তাদের স্থানীয় ভাষায় তাদের প্রশাসনিক কাজগুলো ভালোভাবে করতে পারবে এবং যখন প্রশাসনিক কাজগুলো তাদের আঞ্চলিক ভাষায় হবে তখন সাধারণ জনগণেরও অনেক সুবিধা হবে। ফলে প্রয়োজনীয়তা দেখা দেয় যে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত। যদি একটা রাজ্যে একাধিক ভাষা থাকে তখন একটু হলেও প্রবলেমের সৃষ্টি হবে, তাই না? নেক্সট আমরা বলতে পারি শিক্ষার উন্নতি কিভাবে হচ্ছে। দেখো, আমরা সাধারণত ইংলিশের থেকে বাংলা ভালো বুঝি, তাই না? আমরা বাংলা ভাষায় পড়লে আমাদের বিষয়গুলো বুঝতে অনেকটা সুবিধা হয়, কারণ আমাদের মাতৃভাষা কি বাংলা। সেই রকমই একটা রাজ্যে যদি একই রকম ভাষার মানুষজন বসবাস করে তবে শিক্ষাক্ষেত্রে সেই ভাষাটা ইউজ করা সম্ভব হয়। শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয় যে তারা কি পড়ছে আদেও, তাই না? নেক্সট 3 নম্বর আমরা বলতে পারি সাংস্কৃতিক ও ভাষাগত পরিচয় সংরক্ষণ বা পরিচয়ের সংরক্ষণ। যদি আমরা ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করি তবে সেই রাজ্যের জনগণরা তাদের ভাষার প্রতি আরও শ্রদ্ধাশীল হবে, আরও বেশি মর্যাদাশীল হবে। তারা গর্বের সঙ্গে বলতে পারবে যে আমি বাংলা ভাষার অনুসারী, আমি বাংলা ভাষায় কথা বলি। তুমি বর্তমানে দেখতে পাবে বাংলার থেকে ইংরেজির দাম বেশি। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। মনে আছে ওই কবিতার কথা? যদি একটা রাজ্যে একাধিক ভাষা থাকে তাহলে এই প্রবলেম সৃষ্টি হতে পারে যে নিজের ভাষাকে নিচু করে দেখা, তাই না? তো বলা হচ্ছে সাংস্কৃতিক ও ভাষাগত পরিচয় সংরক্ষণের ক্ষেত্রেও এই ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন দরকার। এছাড়া সামাজিক ঐক্যের কথা আমরা বলতে পারি। সামাজিক ঐক্য, দেখো, যখন একই ভাষাভাষীর মানুষ একসঙ্গে বসবাস করবে তাদের মধ্যে একটা ঐক্যের সৃষ্টি হবে। তো বলা হচ্ছে এই সমস্ত কারণে সাধারণত আমাদের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন করা উচিত, রাজ্য গঠন করা উচিত। কিন্তু সব দিকের একটা খারাপ দিক রয়েছে, সব ভালো জিনিসের একটা খারাপ দিক রয়েছে। তো এই ভাষাভিত্তিক রাজ্য গঠনের ক্ষেত্রেও বেশ কিছু খারাপ দিক রয়েছে, আমরা সেগুলোকে সমস্যা বলতে পারি। যেরকম 1 নম্বরে আমরা বলতে পারি যে জাতীয় ঐক্য নষ্ট হতে পারে। কি? জাতীয় ঐক্য নষ্ট হতে পারে। তুমি বর্তমান সময়ে দেখতে পাবে যে বিভিন্ন রাজ্যের মানুষ তারা তাদের ভাষা নিয়ে লড়াই করছে। আমরা বাঙালি, আমরা বলছি হিন্দি ভাষাভাষীদের এখানে থাকতে দেব না। আবার উত্তরপ্রদেশ, গুজরাট ওইদিকে এই রকম ঝামেলা চলছে, দিল্লি এদিকে এরকম ঝামেলা চলছে যে ওখানে বাংলা ভাষাভাষী মানুষদেরকে থাকতে দেবে না। আমরা বাঙালিরা বলছি যে আমাদের এই রাজ্যের মধ্যে যা সরকারি প্রতিষ্ঠান আছে ওখানে কাজ করতে গেলে তোমাকে বাংলায় কথা বলা বাধ্যতামূলক, মানে বলতেই হবে। হ্যাঁ, জরুরি, কিন্তু বাধ্যতামূলক করা তো উচিত নয়, তাই না? বোঝাতে পারছি কথাটা? আমরা একটা দেশে বসবাস করি, আমরা ভারতের মধ্যে বসবাস করি, আমাদের ঐক্য হবে ভারতবাসী হিসেবে। কিন্তু আমরা বাঙালি, বিহারি, পাঞ্জাবি এইরকম বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছি, ভাষার ভিত্তিতে ভাগ হয়ে যাচ্ছি, আবার ধর্মের ভিত্তিতেও ভাগ হচ্ছি, সে পরের কথা। কেন এমন হবে? আমরা সকলে ভারতীয়। এই যে জাতীয় ঐক্য, এটা নষ্ট হতে পারে। তারপরে আমরা বলতে পারি ভাষাগত দিক থেকে সংঘর্ষ হতে পারে, ভাষাগত সংঘর্ষ ও বৈষম্য বলতে পারি। এই যে বর্তমান সময়ে এরকম চলছে যে তুই বাংলা ভাষায় কথা বলিস মানে তুই ভারতীয় না। দিল্লির ওইদিকে এরকম চলছে, দিল্লি উত্তরপ্রদেশ ওইদিকে মানুষের ভাষার ভিত্তিতে মানুষকে পার্থক্য করা হচ্ছে মানুষের মধ্যে। এছাড়া এরকমও হতে পারে যে আত্মগর্বে আমার ভাষা সেরা, তোর ভাষা ভালো নাই। আমাদের মধ্যে অনেকে আছে যারা তার ভাষা বাদে অন্য যে কোনো ভাষা শুনে হাসে, এ কি বলছে, তাই না? কেন? তো এই সংঘর্ষের সৃষ্টি হতে পারে যদি আমরা রাজ্য পুনর্গঠন করি এবং দেখালো আমাদের পশ্চিমবঙ্গ বাংলা ভাষাভাষীর রাজ্য,
তো এখানে কোনো অন্য ভাষাভাষীর মানুষ এসছে, "হেই কি বলছিস তুই? এ বাল না।" এরকম। বোঝা গেল? মানে কি আমরা তাদেরকে হেয় করতে পারি। একটা বৈষম্যের সৃষ্টি হতে পারে। অথবা আমরা বাঙালিরা অন্য জায়গায় যাব, তখন ওরা আমাদের উপর হাসতে পারে। ক্লিয়ার হচ্ছে কথাটা? আবার আ রাজনৈতিক সংঘর্ষও দেখা যেতে পারে। কি? রাজনৈতিক সংঘর্ষ। দেখো, কিছু রাজ্যে যদি এরকম করা হয় যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা হয়েছে, ফলে ওখানে রাজনৈতিকভাবে একখানা বিভাজন সৃষ্টি হতে পারে। অনেক সময় দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দল এই ভাষাকে সাপোর্ট করে তারা ভোটে জিততে চায়। যেরকম ধর্মের ক্ষেত্রে হয় না, ধর্মকে সাপোর্ট করে ভোটে জিততে চায়, সেরকম। দেখালো আমাদের পশ্চিমবঙ্গে কিছু এলাকা তো রয়েছে যে হিন্দি ভাষাভাষীর এলাকা বা অন্য যেকোনো ভাষায় কথা বলে এরকম মানুষ রয়েছে। তারা ভোটে দাঁড়ালো, খুব ভালো মানুষ। কিন্তু আরেকজন বাংলা ভাষায় কথা বলে, সে খুব বদমাইশ, ঠিক আছে? ধরে নাও। এখন এই বদমাইশ লোকটা কি করবে? দেখো ও অন্য ভাষায় কথা বলছে, ও তো তোমারই নয়, তোমার সঙ্গে ওর কোনো মিল নেই। সেই বিভাজনের নীতি এপ্লাই করবে। ফলে একটা রাজনৈতিক দিক থেকেও একরকম সমস্যার সৃষ্টি করতে পারে। গণতন্ত্র নষ্ট হতে পারে। তাই না? তো আমরা কি দেখছি? ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের বেশ কিছু সুবিধাও রয়েছে, অসুবিধাও রয়েছে। সেম জিনিস যখন ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে, তখন ভারত সরকারের সামনেও এসছিল। পুরো সেম জিনিস। যে কিছু ভালো দিক তাদের মনে হয়েছিল, আবার কিছু খারাপ দিকও মনে হয়েছিল। একটু জিনিসটাকে ভালো করে এক্সপ্লেইন করি। এই যে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট যখন আমাদের ভারত স্বাধীন হলো, তখন বিভিন্ন এলাকায়, ভারতের বিভিন্ন এলাকায় আন্দোলন শুরু হয়ে গেল। যে দেখো আমরা ভাষার ভিত্তিতে আমাদের এলাকা ভাগ করতে হবে। আমাদের অসুবিধা হচ্ছে। আমরা অন্য ভাষার মানুষের সঙ্গে থাকতে পারছি না। যেরকম সবথেকে বেশি আন্দোলন শুরু হয়েছিল অন্ধ্রপ্রদেশে, সর্বপ্রথমও বলতে পারি। ইভেন বিভিন্ন রাজনৈতিক নেতামন্ত্রীদের মধ্যেও এই সমস্যা দেখা দিয়েছিল। কেউ বলছে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হোক, আবার কেউ বলছে না, করা উচিত নয়, কারণ জাতীয় ঐক্য নষ্ট হতে পারে। আমরা যেই লক্ষ্য নিয়েছি যে আমাদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে, সেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা নষ্ট হতে পারে। আমরা সেই দিক থেকে ফেল করে যেতে পারি। আমরা ইনিশিয়াল পিরিয়ডে মানে আমরা বলতে পারি যে ভারত স্বাধীনতার আগে এই কংগ্রেসের বিভিন্ন নেতামন্ত্রীরা কিন্তু সাপোর্ট করতো যে ভাষাভিত্তিক রাজ্য গঠন করা উচিত। যেরকম ১৯২০ সাল, ১৯১৭ সাল, ঠিক আছে? তারপরে ১৯২৮ সাল, এই এই সমস্ত সালে কংগ্রেসের অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বিভিন্ন অধিবেশনে দেখা যায় কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রীরা তারা সাপোর্ট করছে যে ভাষাভিত্তিক রাজ্য গঠন করা হবে। কিন্তু যখনই স্বাধীনতা চলে আসছে তখন বলছে না, করা উচিত নয়, কারণ ঐক্য নষ্ট হতে পারে। এবং তারা সেই সমস্যাগুলো দেখতে পেয়েছিল। দেখো এত বছর খুব একটা সমস্যা হয়নি ভাষাভিত্তিক রাজ্য গঠনের পরেও, কিন্তু বর্তমান সময়ে আবার হচ্ছে। তোমরা যদি খবর দেখো বুঝতে পারবে। দেখো এই ১৯৪৭ সালে ১৫ই আগস্টের সময় অর্থাৎ ভারত স্বাধীনতার সময় বিভিন্ন রাজনৈতিক নেতারা পুরোপুরি মানা করে দিল, মানে সমর্থন করছিল না এই ভাষাভিত্তিক পুনর্গঠনের, রাজ্য পুনর্গঠনের সমর্থন করছিল না। কিন্তু কিছু নেতারা ছিল যারা বলছিল না, করা উচিত। যেরকম একজন কমিউনিস্টের নেতার কথা বলতে পারি, তুষার চ্যাটার্জি। তিনি বলছিলেন না, ভাষার ভিত্তিতে করা উচিত, রাজ্য পুনর্গঠন করা উচিত। ১৯৫২ সালে একবার লোকসভার আলোচনায় তিনি বলেছিলেন। এদিকে জওহরলাল নেহরু বলছিলেন যে না, করলে আমাদের ঐক্য নষ্ট হতে পারে। তো এরকম বিভিন্ন সমস্যা দেখা দেয়। অনেকে বিরোধিতা করে এই বিষয়টাই, মানে সেই সময়কার সরকারের বিরোধিতা করে যে এই ধারণাটা তোমার ভুল। ভাষাভিত্তিক যদি রাজ্য পুনর্গঠন করা হয় তবে ঐক্য নষ্ট হবে না। উল্টো প্রশাসনিক কাজে সুবিধা হবে, রাজনৈতিক ক্ষেত্রেও সুবিধা হবে। যারা বিরোধিতা করছিল তারা বলছিল এই যে আমরা যদি রাজ্য পুনর্গঠন না করি ভাষার ভিত্তিতে, তবে যেই ভারতটা রয়ে যাবে, অর্থাৎ ভারতের যে অংশগুলো, যে আকার রয়ে যাবে, ভারতের বিভিন্ন রাজ্যের যে আকার বা সীমানা রয়ে যাবে, সেটা সেই ব্রিটিশদের ধাঁচেই রয়ে যাবে। কারণ সেই সময় ব্রিটিশরা ভারতকে বিভিন্ন ভাগে ভাগ করেছিল, ভারতের বিভিন্ন এলাকাকে ভাগ করেছিল তাদের স্বার্থে, তাদের প্রশাসনিক কাজ যাতে তারা সুষ্ঠুভাবে পালন করতে পারে তার জন্য। তো মোটামুটি করা উচিতই। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন জনগণ, এক কথায় বিভিন্ন নাগরিকরা, তারা এই ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের দাবি জানান। এখন আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, শুধু তো কয়েকজনের কথা শোনা হবে না। কিন্তু যেহেতু অনেক সংখ্যক মানুষ এই আন্দোলন করা শুরু করে, আমরা সবথেকে যার কথা স্মরণ করতে পারি সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের পট্টি শ্রীরামালুর কথা। এই যে এই লোকটা, যিনি তেলেগু ভাষাভাষী ছিলেন এবং একজন গান্ধীবাদী নেতা ছিলেন। তিনি অনশনে বসেন, বলছেন ভারত সরকার যতদিন আমাদের আলাদা রাজ্য না গঠন করে দেবে ততদিন আমি কিচ্ছু খাবো না, আমি পুরো অনশনে বসবো আমৃত্যু পর্যন্ত। তিনি প্রায় ৫৮ দিন অনশন করেন, তারপরে তিনি পরলোক গমন করেন। তারপরেই তো অ্যাকচুয়ালি ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের অ্যাকচুয়াল স্টেপ শুরু হয়। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আশা করছি ক্লিয়ার হয়েছে। দেখো যখন এইরকম আন্দোলন চলছে, বিভিন্ন এলাকায় দাবি চলছে, বিভিন্ন অপোজিশন তাদের মতামত প্রকাশ করছে, তখন সরকার ভাবলো কিছু তো করা উচিত।
তো এর জন্য সর্বপ্রথম ভারত সরকার কি করলো, বা বলতে পারি গণপরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ কি করলো, তিনি একটা কমিশন গঠন করলো, যার হেড ছিল এস.কে ধর, এবং তার নাম অনুসারেই ধর কমিশন বলা হচ্ছে। এই ধর কমিশন গঠন করলো। কবে গঠন করলো? 1948 সালে। এবং এই কমিশনকে বলল, তুমি একটু রিসার্চ করো, তুমি দেখো ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা সম্ভব কিনা, এর কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা রয়েছে, এই জিনিসগুলো তুমি একটু দেখো, এই জিনিসটা বিবেচনা করে আমাকে বলো, অর্থাৎ সরকারকে বলো। তো এই কমিশন কি করে, ঠিক 10ই ডিসেম্বর একটা রিপোর্ট পেশ করে, অর্থাৎ ধর কমিশনের রিপোর্ট পেশ হয় 10ই ডিসেম্বর 1948-এ, ঠিক আছে। এই রিপোর্টে বলা হয়, অর্থাৎ এই ধর কমিশন এই রিপোর্টে বলেন যে দেখো, ভাষার ভিত্তিতে যদি রাজ্য পুনর্গঠন করা হয় তবে জাতীয় ঐক্য নষ্ট হবেই, তো আমি এটাকে কোনো রকমভাবেই সাপোর্ট করব না। আর শুধুমাত্র যে জাতীয় ঐক্য নষ্ট হবে তা নয়, এর সঙ্গে প্রশাসনিক কাজেও বেশ অসুবিধার সৃষ্টি হবে। আর এটা যে শুধু কেন্দ্রের ক্ষেত্রে অসুবিধা হবে এটাও নয়, এটা রাজ্যের ক্ষেত্রেও অসুবিধার সৃষ্টি করবে, এই ধর কমিশন বলে। তো ধর কমিশন একরকম এই ভাষার বিরোধিতা করে, অর্থাৎ ভাষার বিরোধিতা বলতে ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে। তো এই জিনিসটা কংগ্রেসের একজন নেতা পট্টবি শ্রীরামাইয়ার একেবারে পছন্দ হয়নি। এছাড়া এই ঘটনার পরে আশপাশের মানুষ, অর্থাৎ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ আরও আন্দোলন করা শুরু করে। তো এরপরে কি করে, এই 10ই ডিসেম্বর অর্থাৎ ধর কমিশনের রিপোর্ট যেদিন প্রকাশ হয় তার ঠিক 8 দিন পর, অর্থাৎ 18ই ডিসেম্বর 1948 সালের 18ই ডিসেম্বর কি করা হয়, একখানা নতুন কমিটি গঠন করা হয়, যাকে আমরা JVP কমিটি বলি। এই কমিটির সদস্য ছিলেন আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, প্রথম উপপ্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, এবং কংগ্রেসের আরেকজন নেতা পট্টবি সীতারামাইয়া। এই কমিটিটাও গঠন করা হয়েছিল পুনর্বিবেচনা করার জন্য, যে আদেও ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত কিনা। এবং এই কমিটিও একরকম ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের বিরোধিতা করেন। ওরা বলল না, লাগবে না, জাতীয় ঐক্য নষ্ট হতে পারে। এবং এরা কোথায় বলেছিল, তারা যে রিপোর্ট পেশ করেছিল 1949 সালে, সেই রিপোর্টে, অর্থাৎ জেভিপি কমিটির রিপোর্ট প্রকাশিত হয় 1949 সালে, সেই রিপোর্টে বলে না, দরকার নেই। কিন্তু তারা এর সঙ্গে আরও একটা কথা বলে, পার্টিকুলার কোনো একটা এলাকায় যদি কোনো একটা পার্টিকুলার ভাষার মানুষজন বেশি থাকে এবং তারা চায় যে আলাদা একটা রাজ্য গঠন করতে হবে, তাহলে করা যেতে পারে, মানে ওটা নিয়ে ভাবা যেতে পারে। কিন্তু এরাও একরকম, এই জেভিপি কমিটিও একরকম এই ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনটাকে রিজেক্ট করে দেয়। কিন্তু এই কমিটির রিপোর্টের পরে মারাত্মক আন্দোলন শুরু হয়ে যায়। আমরা সেই পট্টি শ্রীরামালুর কথা বলতে পারি, অন্ধ্রপ্রদেশের দাবিতে আন্দোলন শুরু করে দিয়েছে। কবে শুরু করেছিল? 1952 সালের 19শে অক্টোবর। এবং সেই আন্দোলন শুরু করার পর, তার অনশন শুরু করার পর তিনি 58 দিন পর্যন্ত না খেয়েছিলেন, তারপরে তিনি মারা যান। এবং এই যে মারা গেছেন, এর ফলে আন্দোলন আরও বেড়ে যায়। মাদ্রাজের যে তেলেগু ভাষা মঞ্চ ছিল, তারা প্রায় 11টি এলাকাতে তাদের আন্দোলন আরও জোরদার করে। ফলে শেষ পর্যন্ত ভারত সরকার কি করবে, তারা একটা সিদ্ধান্ত নেয়। কবে? 1952 সালের 18ই ডিসেম্বর, যে না, এই মাদ্রাজকে ভাগ করে দেবো, একটা অন্ধ্রপ্রদেশ করে দেবো, আর একটা তামিলনাড়ু করে দেবো। ওই তামিল ভাষাভাষীদের জন্য আমরা তামিলনাড়ু করে দেবো, আর অন্ধ্রপ্রদেশ তেলেগু ভাষাভাষীদের জন্য করে দেবো, এটা সিদ্ধান্ত নেয়। এবং ফাইনালি 1953 সালের 1 অক্টোবর ওই মাদ্রাজকে ভেঙে দিয়ে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ গঠন করে দেয়। এখন যখন এই একখানা রাজ্য প্রথম গঠন হয়ে গেছে, আর মনে রাখবে প্রথম তেলেঙ্গানায় ভাষাভিত্তিক রাজ্য, ঠিক আছে, এখন একটা রাজ্য যখন গঠন হয়ে গেছে, তবে অন্যান্য রাজ্যগুলো এবার আন্দোলন করা শুরু করবে। তো এর পরবর্তীতে কি করা হলো, 1953 সালের 22শে ডিসেম্বর রাজ্য পুনর্গঠন কমিশন বা ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন বা ফজল আলী কমিশন গঠন করা হলো। এই যে কমিশন, এই কমিশনের সদস্য ছিলেন ফজল আলী, যিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন, KM পানিক্কর আর হৃদয়নাথ কুঞ্জুরু। এবং এর হেড যেহেতু ফজল আলী ছিলেন, তার নাম অনুযায়ী এই কমিশনকে ফজল আলী কমিশনেও বলা হয়। এই কমিশনের কি কাজ, যে একটু বিচার বিবেচনা করে রাজ্য পুনর্গঠন করে দেওয়া। দেখো, এই কমিশন এমন নয় যে একে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দায়িত্ব দিয়ে বুঝছে বলে এ ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করতে শুরু করলো। এবং তুমি ভাবো, আমাদের দেশে এত ভাষা রয়েছে, আর প্রতিটা ভাষার জন্য আলাদা আলাদা রাজ্য যদি গঠন করা হয়, তবে আমাদের দেশ কতটা টুকরে ভাগ হয়ে যাবে, মানে কতটা অংশে, মানে ছোট 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 বাংলাদেশের মতো জেলা টাইপের হয়ে যাবে, তাই না? তো পুরোপুরি ভাষার উপরে ভিত্তি করে রাজ্য পুনর্গঠন করা সম্ভব নয়। হ্যাঁ, ভাষাকে একটু গুরুত্ব দেয়া যেতে পারে। এই কমিশন সেটাই বলছিল যে আমি ভাষাকে গুরুত্ব দেব,
কিন্তু এমন নয়, আমাকে আরও কয়েকটা বিষয় ভাবনা চিন্তা করতে হবে যে প্রতিটা জাতির, প্রতিটা ভাষার মানুষের যাতে কল্যাণ সাধন হয় সেই ব্যবস্থাটা আমি করব। এছাড়া আমাদের প্রশাসনিক কাজে যাতে সুবিধা হয়, অর্থনৈতিক দিক থেকে যাতে উন্নতি করতে পারি, এবং ভাষাগত এবং সাংস্কৃতিক দিক থেকে যাতে আমাদের ঐক্যও প্রতিষ্ঠা হতে পারে, সেই দিকটা নজর রেখে আমরা রাজ্য গঠন করব। এই কমিটি এক ভাষা এক রাজ্যের বিরোধিতা করেছেন। মানে বলছে একটা ভাষার জন্য একটা রাজ্য আমি রাখবো না। হতে পারে যে কোনো একটা রাজ্যে 2-3টে ভাষার মানুষ থাকতেই পারে, আবার কোনো রাজ্যে পার্টিকুলার একটা রাজ্যে, যেটা আমার মনে হয় আমার মেন হচ্ছে প্রশাসনিক কাজটা, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটা যাতে ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখা, ওটার উপরে বেশি গুরুত্ব দেবো, আর সঙ্গে ভাষাকেও গুরুত্ব দেবো। দিয়ে আমি একটু প্ল্যানিং করে, ভালো মতো প্ল্যানিং করে তারপরে আমরা রাজ্য পুনর্গঠন করব। তো এক্ষেত্রে এই ফজল আলী কমিশন 1955 সালের 30শে অক্টোবর একটা রিপোর্ট পেশ করে, যেই রিপোর্টে বলে যে আমরা যে রাজ্যকে 4টে ভাগে ভাগ করছিলাম, ওই যে মনে আছে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, বলছে ওই সিস্টেমটা বাদ দেওয়া হবে, দিয়ে মাত্র দুটো মানে ক্যাটাগরি রাখা হবে, একটা হচ্ছে কেন্দ্রশাসিত আর একটা হচ্ছে পূর্ণাঙ্গ রাজ্য। এই দু ধরনের রাজ্যগুলো রাখা হবে, এবং তারা সুপারিশ করে যে 16টি পূর্ণাঙ্গ রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে পুরো ভারত গঠন করা হবে। এবং তার রিপোর্টের পরিপ্রেক্ষিতেই সাধারণত 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন পাশ করা হয়। কি? রাজ্য পুনর্গঠন আইন পাশ করা হয়, এবং যেই আইন অনুসারে 14টি পূর্ণাঙ্গ রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়। হ্যাঁ, তোমরা এখন বলবে দাদা ফজল আলী কমিশন তো 16টার কথা বলেছিল, এমন নয় যে তাদের সমস্ত সুপারিশ মানতে হবে, তারা যে সাজেশন দিয়েছিল সেই সাজেশন মাথায় রেখেছে তো, তাই না? কিছু কিছু, এবার কটা করবে সেটা পরের বিষয়, সেটা তো সরকার করবে পরবর্তীতে, হ্যাঁ কি না? যাই হোক, এই 14টি রাজ্য বা অঙ্গরাজ্য বা পূর্ণাঙ্গ রাজ্য যেগুলো ছিল, যার মধ্যে অন্ধ্রপ্রদেশ ছিল, অসম, বিহার, মাদ্রাজ ইত্যাদি ইত্যাদি ছিল, একটু বইতে দেখে নিও, ঠিক আছে। আর 6টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল দিল্লি, হিমাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর লাক্ষাদ্বীপ। ওকে, যদিও এখানে একটা কথা বলে রাখি, দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরিও বলা হয়, কারণ এটা তো আমাদের ভারতের রাজধানী, এই কারণে অনেক সময় কোশ্চেন আসতেই পারে। কিন্তু এই কথাও মনে রাখবে, বর্তমানে কিন্তু ভারতের রাজ্যের সংখ্যা কত? বর্তমানে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। ওকে, এটা মনে রাখবে। তো এই রাজ্য পুনর্গঠন 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী পরবর্তীতে আরও অনেকগুলো রাজ্যকে ভেঙে ভেঙে ঠিক করা হয়েছে, কারোর সঙ্গে জুড়ে দিয়েছে, আবার কারোর সঙ্গে মানে জুড়ে দিচ্ছে, আবার কারো থেকে ছিনিয়ে এনে আরেকজনের সঙ্গে জুড়ে দিচ্ছে, বা আলাদা একটা রাজ্য গঠন করছে, অনেক সময় কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত করে দিচ্ছে, এরকম করে করে বর্তমানে এই 28 এবং 8। ক্লিয়ার? এবার আমরা কয়েকটা রাজ্য সম্পর্কে জানি, বিশেষ করে এই 1956 সালের পরে বেশ কিছু রাজ্যের কথা আমরা জানি, জেনে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। দেখো, এই যে 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী বিভিন্ন রাজ্যকে বিভিন্ন আকৃতি দেওয়া হয়। যেরকম বোম্বাই রাজ্য, বোম্বাই নামে একটা রাজ্য ছিল, তাই না? এই বোম্বাই রাজ্যকে ভেঙে দিচ্ছে কবে? 1960 সালে। ভেঙে দিয়ে গুজরাট আর মহারাষ্ট্র, এই দুটোই ভাঙছে। মহারাষ্ট্রে কাদেরকে রাখছে? মহারাষ্ট্রে সেই সমস্ত মানুষরাই থাকছে যারা মারাঠি ভাষায় কথা বলে, মারাঠি। আর গুজরাটে তারা থাকছে যারা গুজরাটি ভাষায় কথা বলে। ওকে, ভাষার ভিত্তিতে একটা হলো তো। আবার দেখো, 2 নম্বর আমরা বলছি পাঞ্জাব সুবা। পাঞ্জাব সুবার কথা বলতে পারি। 1966 সালে পাঞ্জাব পুনর্গঠন আইন পাশের মাধ্যমে ভারত সরকার কি করছে? পাঞ্জাবের ওই এলাকায় যারা পাঞ্জাবি ভাষায় কথা বলে তাদেরকে নিয়ে পাঞ্জাব গঠন করে দিচ্ছে, আর হিন্দি ভাষাভাষী মানুষদের জন্য তৈরি করে দিচ্ছে হরিয়ানা, ঠিক আছে। আর এই দুটোর রাজধানী হিসেবে রাখছে চণ্ডীগড়কে। কাকে? চণ্ডীগড়। নেক্সট আরেকটা জিনিস বলে রাখি, 1971 সালে হিমাচল প্রদেশ যে ছিল কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে, সেটাকে 1971 সালে কি করে দেওয়া হয়? পূর্ণ রাজ্য করে দেওয়া হয়। এছাড়া লাদাখের কথা বলতে পারি, লাদাখ 2019 সালে জম্মু ও কাশ্মীরকে ভাগ করে একটা লাদাখ করা হয় আর একটা জম্মু কাশ্মীর করা হয়। আর মনে রাখতে হবে দুটোই কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল। এছাড়া যেটা না বললেই নয়, যে 2014 সালের যে তেলেঙ্গানার কথা না বললেই নয়। ওই যে অন্ধ্রপ্রদেশ হয়েছিল না প্রথম, ওই অন্ধ্রপ্রদেশ আবার ভাগ হয়ে যায়, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ এই দুটো ভাগে। বোঝা গেল? এইরকম অনেকগুলো আছে, তোমরা বইতে অলরেডি পেয়ে যাবে। আমরা জাস্ট যদি এখানে আলোচনা করি ক্লাসটাই বড় হবে, ওখানে বোঝানোর খুব একটা কিছু নেই, আমরা সময়টা নষ্ট না করি, এমনিতেই ক্লাসগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছে। তবু কয়েকটার কথা আমরা বলে দিলাম। কোনো রকম কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞাসা করো। তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, আরও একটা কথা বলে নিই শেষ করার আগে, যে তোমাদের বইতে চার্ট দেওয়া রয়েছে,
প্রতিটা বইতেই সাধারণত পেয়ে যাবে যে কোন রাজ্য কোথা থেকে সৃষ্টি হয়েছে, অর্থাৎ কোন রাজ্য থেকে ভাগ হয়েছে, কবে হয়েছে, এই জিনিসগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। এখান থেকে একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন আসতেই পারে, আসার চান্স খুব বেশি। ঠিক আছে, তো একটু কষ্ট করে মনে রাখতে হবে। সালগুলো তো, সাল তোমাদেরও মনে থাকে না, কারোরই খুব একটা মনে থাকে না। ওর জন্য কি করতে হবে, একটু স্টেপ বাই স্টেপ পড়ার চেষ্টা করতে হবে, গল্পের ছলে একটু পড়ার চেষ্টা করতে হবে। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম